এখন এত রাতে কোথা থেকে আসছিস? এতক্ষণ কোথায় ছিলি? ভরাট কণ্ঠে প্রশ্ন করল নিশান। ঠান্ডা গলা তার। শৈলীর হৃৎপিণ্ড যেন ধরফর করে উঠল। নিশান ঠিক এই ভঙ্গিতে কথা বললেই ওর বুক কাঁপে, ভয় করে। গলায় যেন কাঁটা আটকে গেল শৈলীর। সে জানে রাত হয়েছে। ওই মানে আমি 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 তো বাইরে ছিলাম না নিশান ভাই, বসেছিলাম পুকুর পাড়ে। নিশানের ভ্রু আরো একটু কুঁচকে গেল। সন্দিহান কণ্ঠে শুধালো। একা? শৈলী নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নাড়ল। নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠে চাপা রাগ ঝরে পড়ল। তোর কি একটু সময় জ্ঞান নেই? এখন রাত বাজে কত? শহরে থাকলে কি এভাবে রাত বিরেতে একা বাইরে থাকতে পারতি? শৈলী চুপচাপ দাঁড়িয়ে রইল। একবারও নিশানের চোখে চোখ রাখল না। নিশানের রাগ কিছুতেই সহ্য হয় না তার। অথচ বারবার সে এমন কাজ করেই ফেলে যেন নিশান বিরক্ত হয়। সে যদি জানতো যে নবাব এখনো ঘুমায়নি, তাহলে এখনো বাইরেই থাকতো। নিশান কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, যেন শৈলীর চুপ থাকা আরো বেশি রাগিয়ে তুলছে ওকে। তারপর একদম কাছে এসে নিচু স্বরে বলল। তোর কি আদৌ কোনো ভয় ডর নেই? শৈলী এবার আস্তে করে ফিসফিসিয়ে বলল। আছে তো। নিশান ভ্রুচিয়ে বলল। কিসের ভয়? শৈলী নিশানের দিকে তাকানোর সাহস পেল না। খুব আস্তে বলল। আপনার রাগের। নিশানের কুচকানো ভ্রুজোড়া শীতল হয়ে গেল। হয়তো শৈলীর মনে থাকা ভয়টা বুঝতে পেরে একটু শীতল হলো। বেশ নরম কণ্ঠে শুধালো। খেয়েছিস? শৈলী ধীরে মাথা নাড়ল, কিন্তু হ্যাঁ না কিছুই বলল না। নিশান গভীর দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। শৈলীর গাল দুটো একটু ফ্যাকাশে লাগছে, চোখেও যেন ক্লান্তির ছাপ। আশ্চর্য, তার কেন মনে হচ্ছে যে শৈলী কেঁদেছে। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর গলা আরো নরম করে বলল। কিছু খাবি? শৈলী এবার মাথা উঁচু করল। এক মুহূর্তের জন্য নিশানের চোখে চোখ পড়ল তার। সেই চিরচেনা দৃষ্টি, যেখানে রাগের আবরণ থাকলেও ভেতরে লুকোনো থাকে একরাশ মমতা। শৈলীর ঠোঁটটা কাঁপল, একটু ইতস্তত করে বলল। না, আপনি খেয়ে নিয়েছেন? নিশান একপাশে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল। হুম। শৈলীও ছোট করে বলল। আচ্ছা। নিশান এবার চোখ সরু করে বলল। বললি না তো খেয়েছিস তুই? আবার ছোট করে জবাব দেয় শৈলী। জি। নিশান চোখে গাঢ় কৌতূহল এনে বলল। কই? আমি তো দেখলাম না। শৈলী এবার চোখ তুলে তাকালো, মিষ্টি হেসে বলল। সকিনার বাড়িতে গিয়েছিলাম যে, আন্টি ওখানে জোর করে খাইয়েছে। না খেলে মন খারাপ করতো, তাই অল্প খেয়েছি। ডাহা এক মিথ্যা কথা বলল শৈলী। ওখানে গিয়ে সকিনার বাড়িতেই বসেনি সে। নিশান শৈলীর কথার গভীরে চোখ রাখল। শৈলীর ঠোঁটের কোণে সামান্য কাঁপন, কণ্ঠের ভেতর লুকানো একটা চেষ্টা নিজেকে নির্দোষ প্রমাণ করার। কিন্তু নিশানকে এত সহজে বিশ্বাস করবে? সে ধীর পায়ে এগিয়ে এসে শৈলীর ঠিক সামনে দাঁড়ালো, তারপর খুব নিচু গলায় বলল। সত্যি? শৈলী চোখ সরিয়ে নিল। নিশান তার এই অভ্যাসটা খুব ভালো করেই জানে। শৈলী যখন মিথ্যে বলে, তখন চোখের দৃষ্টি এড়িয়ে যেতে চায়। সখিনার মা খাইয়েছে তাই না? শৈলী আস্তে মাথা নেড়ে বলল। জি। নিশান এবার একটু ঝুঁকে এলো, স্বরে হালকা রাগ মেশানো। তাহলে মুখ নিচু করছিস কেন? শৈলী এবার চুপ, কিছু বলার নেই তার। নিশান দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালো, তারপর একপাশে তাকিয়ে বলল। উঠোনে বস। নিশান এরপর কোনো সুযোগ না দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। শৈলী বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল, এরপর ধীর পায়ে উঠোনে থাকা মোড়াতে বসলো। নিশান আবার ফিরে এলো মিনিট পাঁচেক পর, হাতে একটা ছোট থালা, সেখানে কয়েকটা রুটি আর তরকারি রাখা। শৈলী হতবাক হয়ে গেল। নিশান একদম কাছে এসে থালাটা এগিয়ে দিল, গম্ভীর স্বরে বলল। মামি পাতিল ধুতে কলপারে গেছে, আমি গুছিয়ে আনলাম, খেয়ে নে। শৈলী দ্বিধায় পড়ে গেল, একটু ইতস্তত করে বলল। আমার তো এখন খিদে নেই নিশান ভাই, খিদে পেলে পরে খেয়ে নিব। নাটক করিস না শৈলী, তুই জানিস খাওয়া নিয়ে এসব ঢং আমার পছন্দ না। খেয়ে নে। নিশানের কণ্ঠে হালকা ধমকেই সুর ছিল, কিন্তু চোখে ছিল গভীর যত্ন। শৈলী চুপচাপ হাত বাড়িয়ে থালাটা নিল। নিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল। এভাবে রাত বিরেতে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে।
এটা তোর মামা বাড়ি বলে মামা বাড়ির আবদার করিস না। শরীর খারাপ করলে আমি তোর দেখাশোনা করতে পারবো না, বুঝলি? চলে যাব কাল। শৈলী কিছু বলল না, কিন্তু নিশানের কথা শুনে বুকের মধ্যে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। পরোক্ষভাবে লোকটা আবারও কাল নিজের চলে যাওয়াটা মনে করিয়ে দিল। কি নিষ্ঠুর! খাবারের থালার দিকে তাকিয়ে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল শৈলীর। মিষ্টি হেসে খেতে শুরু করলো। নিশানও মোড়া এনে শৈলীর পাশেই বসে আবারও ফোন নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলো। শৈলী এবার আগের থেকেও ধীর গতিতে খাবার চিবোতে শুরু করলো, কারণ তার মস্তিষ্ক ধরে ফেলেছে যে সে খাবার শেষ না করা পর্যন্ত এখানে তার পাশেই বসে থাকবে নিশান। একবার আর চোখে নিশানের দিকে তাকিয়ে শৈলী মিনমিন করে বলে উঠল, আকাশ ভাইয়া কোথায়? নিশান শৈলীর দিকে তাকালো না, ফোনের দিকে মনোযোগী নজর রেখে বলল, সমুদ্রের সাথে ঘুরতে গেছে। শৈলী অবাক হলো, কিন্তু কিছু না বলেই চুপ রইল। আসলে সে মোটেও সমুদ্রের আকাশ বা সমুদ্র কারো খোঁজই জানতে খুব একটা আগ্রহী নয়। মূলত নিশানের সাথে একটু কথা বলার জন্য মনে মনে টপিক খুঁজছে শৈলী। এভাবে পাশে বসে চুপচাপ থাকাটা কেমন যেন উদ্ভট দেখায়। সে কি আর বলতে পারে? তার মনের কথাটা কি কেউ বুঝতে পারবে যে নিশানের সাথে একসাথে বসে কিছু কথা বলার কথা ইচ্ছা তার? মুচকে হেসে রুটি ছিঁড়ে মুখে ঢোকালো সে। মনোযোগী চক্ষুজোড়া নিশানের মুখশ্রীতে থাকার কারণে শৈলী বুঝতেও পারল না যে সে তরকারিতে থাকা মরিচের বড় একটা অংশ রুটির সাথে মুখে নিয়েছে। মরিচটা মুখে ঢুকতেই শৈলীর চোখ বড় বড় হয়ে গেল। প্রথমে বুঝতেই পারেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঝালের তীব্রতা টের পেল। এক মুহূর্তের জন্য নিশানের সামনে কিছু বোঝাতে চাইল না সে। নিজেকে সামলানোর চেষ্টা করে চুপচাপ থাকার ভান করলো যেন কিছুই হয়নি। ঠোঁট দুটো আটসাট করে মুখ বন্ধ করে রাখলো, কিন্তু গাল দুটো আগুনের মতো জ্বলে উঠতে শুরু করলো। শ্বাস ভারী হয়ে এলো আর ঠোঁট কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরই চোখ দিয়ে পানি এসে গেল। নিশান ফোনে স্ক্রল করছিল বেশ মনোযোগ দিয়েই, কিন্তু পাশে থাকা মানুষটা যে এতক্ষণ ধরে ধীর স্থির খাচ্ছিল তার অস্বাভাবিক মুখভঙ্গি খেয়াল করলো সে। ভ্রুকুচকে মাথা তুলে তাকাতেই দেখলো শৈলীর মুখ লাল হয়ে গেছে, টলমল করা চোখ দিয়ে পানি পড়ছে। শৈলী, নিশানের কণ্ঠে উদ্বেগ ছড়ে পড়ল। শৈলী জলদি মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলো যে কিছু হয়নি, কিন্তু নিশান এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। মোবাইল পাশে রেখে একদম তার দিকেই চোখ রাখলো। নিশানের চোখ ফাঁকি দেওয়ার মতো অবস্থাও শৈলীর নেই। তুই ঠিক আছিস? নিশান এবার পুরোপুরি তার দিকে ঘুরে বসলো। চোখ সরু করে খেয়াল করলো শৈলীর হাতের থালার তরকারির দিকে তাকিয়ে তার কপালে ভাঁজ পড়ল। বেশ হতবাক হয়ে নিশান জিজ্ঞেস করে, তুই মরিচ খেয়েছিস না? শৈলী এবার বাধ্য হয়ে মুখ খুলল, কিন্তু গলাটা এতটাই জ্বলছিল যে স্পষ্টভাবে কিছু বলতে পারল না। নিশান মুখ কঠোর করে একদম সামনে এগিয়ে এলো। পানি খাবি? শৈলী আবারও ছোট্ট করে মাথা নাড়ল, কারণ মুখ এতটাই ঝলসে উঠেছে যে কিছু বলা সম্ভব না। এমনিতেও রাহেলা রান্নায় অনেক বেশি ঝাল দেয়। নিশান এবার আর দেরি করল না, হাত বাড়িয়ে শৈলীর গালের কাছে এসে থেমে গেল, যেন নিশ্চিত হতে চাইছে যে স্পর্শ করাটা ঠিক হবে কিনা। তারপর হালকা ভ্রুকুচকে বলল, বোকা মেয়ে, এসব মুখে ঢোকানোর আগে দেখে শুনে খাবি না, ইডিয়েট। তারপর শৈলীর কোনো অনুমতি না নিয়েই তার হাত থেকে থালাটা সরিয়ে টেবিলে রেখে দিল। দ্রুত এক গ্লাস পানি এনে মুখের সামনে ধরল। ধর, পানিটা খা তাড়াতাড়ি। শৈলী প্রথমে লজ্জায় কিছু বলল না, কিন্তু নিশানের কণ্ঠে দৃঢ়তায় গ্লাস হাতে নিল। এক চুমুক নিতেই নিশান ভ্রুকুচকে বলল, শুধু পানি খেলে হবে না, দাঁড়া। শৈলী মুখ কুচকে রেখে ভ্রু উচ্চালো। নিশান তখনই উঠে গিয়ে রান্নাঘর থেকে দ্রুত চিনির বয়াম খুঁজে এনে তার সামনে ধরল, কিন্তু চিনি হাতে নিয়ে বাড়িয়ে দিল। এটা মুখে নে তাড়াতাড়ি, চিনি মরিচের ঝাল কমাবে, মুখ খোল। একটু চিনি হাতে নিয়ে বাড়িয়ে দিল। শৈলী প্রথমে ইতস্তত করল, কিন্তু নিশান একদম সামনে বসে কড়া চোখে তাকিয়ে থাকায় আর না করতে পারল না। ছোট্ট এক চিমটি চিনি মুখে দিল সে। এতক্ষণে শৈলীর চোখের পানি কিছুটা কমেছে, কিন্তু নিশান তখনও চোখে গভীর মনোযোগ দিয়ে তার মুখের পরিবর্তন লক্ষ্য করছে। নিশানের দৃষ্টি এতটাই নিবিষ্ট ছিল যে শৈলীর বুকের মধ্যে ধুকপুকানি আরও বেড়ে গেল। সে না চাইতেও গালে হাত রাখল। নিশানের দৃষ্টির গভীরতা থেকে নিজেকে আড়াল করতে পারাটা খুব জরুরি। নিশান এবার আস্তে করে বলে উঠল,
তোর মতো আহাম্মক আমি জীবনে দুটো দেখিনি। আল্লাহ তো দুটো চোখ দিয়েছে। এই চোখ কোন দিকে ছিল তোর? শৈলী এবার আসলেই বিষম খেল। লজ্জা বলতে কিছু না থাকলে হয়তো নির্দ্বিধায় বলেই দিত। চোখ তো আপনার দিকে ছিল নিশান ভাই, এতে আমার কি দোষ? কিন্তু মুখে কি আর এই ভয়ানক সত্য বলা যায়? শৈলী ভেজা চোখে তাকিয়ে হাসলো। আপনিই তো বলেছিলেন খেয়ে নিতে। নিশান এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে থাকলো, তারপর নিঃশব্দে মাথা নাড়িয়ে হাসলো। তোর মতো গাধীর সাথে কথা বলাই ভুল। খেয়ে নিতে বলেছি আমি? মরিস চিবোতে বলেছি একবারও? তারপর নিঃশব্দে মাথা নাড়িয়ে হাসলো। শৈলী এবার সত্যি মুচকি হেসে ফেলল। ঝালের তীব্রতা ভুলে গিয়ে নিশানের এই যত্ন তার হৃদয়ের মধ্যে একরকম অদ্ভুত উষ্ণতা এনে দিল। সে বুঝতে পারল নিশান রাগ দেখালেও এই রাগের পেছনে যত্ন লুকিয়ে থাকে, আর সেই যত্নই হয়তো ধীরে ধীরে শৈলীর মন জুড়ে জায়গা করে নিয়েছে বারংবার। ভেবেই আবার একটু লজ্জায় মুখ নিচু করল শৈলী। নিশান তখনও বিরক্ত মুখে তাকিয়ে আছে, কিন্তু শৈলীর লুকোনো হাসিটা যেন তার চোখ এড়ায়নি। তুমি তাহলে নিজের সিদ্ধান্তে অটল? সীমার সাথে নিশানের বিয়ে দিবে না? খাদিজার কথায় এক পলক তাকালেন নাসিরুল তালুকদার। সোফায় বসে মনোযোগ দিয়ে সকালের পেপারটা পড়ছেন তিনি। চোখে ইয়াবড় একটা চশমা। এই তো একটু আগেই খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে এসেছেন, অথচ রাতের এই সময়টাতে নিজের স্ত্রীর মুখে আবারও সেই উদ্ভট প্রশ্ন শুনে বিরক্ত হলেন তিনি। পেপারের পাতা উল্টিয়ে গম্ভীর হয়ে বললেন, আমি আগেই বলেছি তোমায় খাদিজা, তোমার সব সিদ্ধান্তে আমি দ্বিমত না করলেও এই অযৌক্তিক সিদ্ধান্তে আমি সহমত হতে পারছি না। সীমার চরিত্র সম্পর্কে তোমার ভালো করেই জানা আছে। খাদিজা এবার বাঁকা হেসে বললেন, মানে বিষয়টা তাহলে কি দাঁড়ালো? তুমি তোমার নিজের বোনের আবদার রাখতে মিমিকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারো, আর আমার ভাগ্নিকে মেনে নিতে কষ্ট হয়। নিজের বোনের বেলায় 16 আনা। নাসিরুল তালুকদার এবার পেপারটা নামিয়ে খাদিজার দিকে তাকালেন। চোখের চশমাটা খানিকটা নামিয়ে এনে স্ত্রীকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। খাদিজার ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি, কিন্তু চোখে খচখচে বিরক্তি। তিনি ধীরস্বরে বললেন, একটা ব্যাপার তুমি স্পষ্টভাবে বুঝে নাও খাদিজা, আমি কখনো পক্ষপাত করি না। আমি কখনো নিজের সিদ্ধান্ত অন্যায়ের ওপর ভিত্তি করে নিইনি। সীমার চরিত্র আমি যেটুকু জানি তাতে ওকে আমি আমার পরিবারের অংশ করতে চাই না। খাদিজা এবার ঠোঁট কামড়ালেন। স্বামীকে বোঝানো এত সহজ হবে না জানতেন, কিন্তু তিনিও কম জেদি নন। বাহ, আর মিমি কি খুব ভালো চরিত্র? ওর অতীত সম্পর্কে তুমি জানো, খোঁজ নিয়েছো? নাসিরুল তালুকদার এবার গভীর শ্বাস ফেললেন। মিমি কেমন মেয়ে সেটা জানার দায়িত্ব আমার আর আমার ছেলের। আমার ছেলে যদি ওকে যোগ্য মনে করে তবে আমার কিছুই আর বলার নেই, কিন্তু সীমার ব্যাপারে আমি জানি আমার ছেলের জন্য সে যোগ্য নয়। খাদিজার মুখ আরো শক্ত হয়ে গেল। তোমার ছেলে কি রাজপুত্র যার জন্য আকাশ থেকে অপ্সরা এনে দিতে হবে? আমার ভাগ্নি কি এতটাই অযোগ্য? নাসিরুল তালুকদার এবার সরাসরি স্ত্রীর চোখে চোখ রাখলেন। সীমাকে তুমি ভালো করেই চেনো খাদিজা, তুমি ওর পক্ষ নিচ্ছ কেন? হ্যাঁ? খাদিজা এবার মুখ ফিরিয়ে নিলেন, যেন কথাটা শুনতেই চান না, কিন্তু তার চেহারায় একটা কঠিন অস্থিরতা ভেসে উঠল। আমি চাই নিশান আমার ভাগ্নিকে বিয়ে করুক, ব্যাস। এর বেশি কিছু আমি শুনতে চাই না। নাসিরুল তালুকদার এবার ধীর কণ্ঠে বললেন, আমি তো চাই যে আমার ছেলে সুখী হোক। সে যদি সীমার সঙ্গে সুখী না হয় তবে আমি কোনোভাবেই এই বিয়ে দেব না। খাদিজা এবার গভীর দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন, একদম নিশ্চুপ, যেন বুঝতে পারছিলেন এই নিয়ে তর্ক করে লাভ নেই। কিন্তু তার দৃষ্টিতে যে সহজে হার মানার ইঙ্গিত ছিল না, তা নাসিরুল তালুকদার স্পষ্টই বুঝতে পারলেন। খাদিজা আবারও বললেন, তাহলে তুমি মিমির সাথেই বিয়ে দিবে? নাসিরুল তালুকদার ছোট করে জবাব দিলেন, আমার ছেলের মতো থাকলে দেব। খাদিজা এবার বিছানা থেকে ধপ করে উঠে দাঁড়ালেন, তর্জনী তুলে বললেন, তবে তুমিও শুনে রাখো নিশানের বাবা, তোমার বোনেরও মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসে তবে তার নাকের দড়ি দিয়ে ঘোরাবো আমি। বিয়ে করার শখ একদম মিটিয়ে দিব তার। আমায় এখনও চেনোনি তুমি। তোমার বোনের মেয়ে যদি আমি এ বাড়ির কাজের মেয়ে হিসাবে রাখতে না পেরেছি তবে এই সংসার আমি ছেড়ে দেব। নাসিরুল তালুকদার এবার সত্যিই বিরক্ত হয়ে গেলেন। ব্যাপারটা ভাঁজ করে টেবিলের উপর রাখলেন, তারপর ধীর কিন্তু শক্ত স্বরে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে খাদিজা? তুমি যা বললে সেটা তুমি বুঝেই বলছো। এই রকম কথা বলার আগে একবারও ভাবলে না?
খাদিজার চোখ দুটোর আগে জ্বলছে, কিন্তু কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। হ্যাঁ, আমি বুঝে বলেছি। তুমি বরাবর তোমার বোনের কথাই ভেবে সিদ্ধান্ত নাও। আমি আমার ভাগ্নির ভালো মন্দ ভাবলেই সেটা অন্যায় হয়ে যায়। আমি চুপ করে বসে থাকবো না। নাসিরুল তালুকদার এবার ঠান্ডা গলায় বললেন, তোমার এই জেদের কারণ কি? সীমার জন্য তুমি এত মারিয়া কেন? সে কি সত্যিই যোগ্য? খাদিজা এবার থমকে গেলেন। এক মুহূর্ত চুপ থেকে কঠিন গলায় বললেন, সীমা আমার আপন রক্ত। আমি চাই আমার ভাগ্নির সুখের ব্যবস্থা হোক। নাসিরুল তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। তুমি কি নিশ্চিত নিশানের সাথে সীমার বিয়ে হলে সে সুখী হবে? খাদিজা এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর দৃঢ় গলায় বললেন, সুখ এনে দিতে হয়, খুঁজে নিতে হয় না। আমি সীমাকে সুখী করব, আর আমি যা বলি সেটাই শেষ কথা। নাসিরুল তালুকদার এবার স্পষ্ট বুঝতে পারলেন এই নিয়ে তর্ক করা অর্থহীন। তবে একটুকু জানতেন তার স্ত্রী যতই জেদ করুক, এই বিয়ে যে সহজ হবে না সেটা তিনিও জানেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, দেখি শেষ পর্যন্ত কি হয়। নিশান আসলেই সব মিটবে। অফিসের ম্যানেজারের সাথে কথা হয়েছে, তোমার ছেলে কাল বিকেলের মধ্যেই বাড়ি ফিরবে। খাদিজা এবার চোখ শুরু করে স্বামীর দিকে তাকালেন। তিনি এত সহজে হার মানার লোক নন, এটা তিনিও জানতেন। তবে তিনিও যে এত সহজে নিজের সিদ্ধান্ত ছাড়বেন না সেটা বোঝাতে মুখ শক্ত করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাসিরুল বুক ভরে শ্বাস নিলেন। জীবনে তিনি কখনোই শান্তি পেলেন না। দিন দিন খাদিজার মন মানসিকতা কেন এত খারাপ হচ্ছে তাও তিনি খুঁজে পেলেন না। শৈলী আয়নার সামনে বসে ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। খড়খড়ে কাঠের চিরুনিটা চুলের গভীরে চালিয়ে দিতে গিয়ে মাঝে মাঝে সামান্য টান লাগছে, কিন্তু তার মন তো অন্য কোথাও। আয়নার কাছে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে নিঃশব্দে নিশানের মুখটা মনে করার চেষ্টা করল। সে গম্ভীর চাহনি, ঠোঁটের কোনায় লুকোনো চাপা অভিব্যক্তি, আর চোখের গভীরতা যেখানে কঠিন রাগের আড়ালে থাকে এক অদ্ভুত শীতলতা, কখনো বা আশ্চর্য রকমের মমতা। শৈলী মৃদু হাসল। অল্প কিছুক্ষণ আগে নিশানের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে ভেসে উঠছে মনে। লোকটা মুখে রাগ দেখায়, কিন্তু তার খুঁতখুঁতে যত্ন থেকে বাঁচার উপায় নেই। রাতের খাবার খাওয়ানোর জন্য যেভাবে বসেছিল পাশে, সেই দৃশ্যটা মনে পড়তেই শৈলী আয়নার দিকে তাকিয়ে একটু লজ্জায় লাল হয়ে গেল। সে আয়নার সামনে একটু ঝুঁকে নিজের কপালের উপর উড়ে যাওয়া ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। তারপর একপাশে চুল বুঝতে বুঝতে বিড়বিড় করে বলল, ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। কিন্তু সাথে সাথেই নিজেই নিজের কথাই এসে ফেলল। আয়নায় দেখা প্রতিবিম্বের চোখের তারাটা সত্যি এত স্পষ্ট যে তা এড়ানো সম্ভব নয়। নিশান চলে গেলে যে কেমন লাগবে সেটা ভাবতেই বুকের মাঝে এক অদ্ভুত শূন্যতা টের পেল শৈলী। চিরুনি হাতে নিয়ে আনমনে চুলের আগা ঘোরাতে লাগলো সে, আর মনে মনে বিড়বিড় করল, যাবার সময় অন্তত একবার কি বলবে না? হিমরূপা বলে কি আমায় ডাকবে না? শৈলী যখন নিজের সেই ভাবনায় ব্যস্ত, তখনই হঠাৎ সমুদ্রর খোলা দরজায় পর্দা সরিয়ে টোকা দিল। আসতে পারি? শৈলী সংবিত ফিরে পেয়ে তৎক্ষণাৎ ঘুরে তাকালো। চিরুনিটা রেখে মিষ্টি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এসো। সমুদ্রের দরজার কাছে দাঁড়িয়ে শৈলীর দিকে তাকালো। ঘরের হালকা মৃদু আলোয় শৈলীর উজ্জ্বল মুখটা আরো কোমল দেখাচ্ছে। চুলের কয়েকটা গোছা এখনো কাঁধের উপর এলোমেলো হয়ে পড়ে আছে। আয়নার সামনে বসে থাকায় চোখে মুখে একটা স্বপ্নালু ভাব। সমুদ্র ভেতরে এসে জানালার পাশে দাঁড়িয়ে বলল, কিরে, আয়নার সামনে এতক্ষণ ধরে কি ভাবছিলি? শৈলী একটু হকচকিয়ে গেল, কিন্তু চট করে নিজেকে সামলে নিয়ে হাসলো। দুষ্টুমি করে বলল, ভাবছি আমার এত সুন্দর মুখটাকে কেউ কখনো ভালোবেসে ফেলবে কিনা। সমুদ্র হেসে ফেলল। হ্যাঁ, সে তো তোর ভাবনার বিষয় না, বরং সে ব্যক্তির জন্য চিন্তার ব্যাপার। কারণ যেই ভালোবাসবে সে সহজে মুক্তি পাবে না। শৈলী ঠোঁট ফুলিয়ে বলল। ভাইয়া, সমুদ্র এবার একটু গম্ভীর হলো। শৈলী, নিশান কাল চলে যাবে। এই একটা বাক্য যেন পুরো ঘরের বাতাসটাকে থমকে দিল। শৈলীর হৃদয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু মুখে হাসিই রাখলো সে। আয়নার সামনে পড়ে থাকা চিরুনিটা তুলে নিয়ে চুলে চালাতে চালাতে বলল, তা তো জানি ভাইয়া, উনি তো অতিথির তো ফিরতে হয়, তাই না? সমুদ্র শৈলীর গলার সেই কৃত্রিম হাল কাঁপনা ঠিকই ধরে ফেলল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই কি চাস না
যে ও না যাক? শৈলী চমকে তাকালো সমুদ্রের দিকে। প্রশ্নটা এত সরাসরি ছিল যে সে কিছুক্ষণ থতমত খেয়ে গেল। হালকা হেসে বলল, যেতে চাইলে আটকে কি লাভ? সমুদ্র দীর্ঘশ্বাস ফেলল। চাইলে থাকা যায় শৈলী, যদি তাকে আটকে রাখার সাহস থাকে। শৈলী এবার সত্যিই চুপ হয়ে গেল। তার হাতে চিরুনিটা চুলে অযথাই আটকে রইল। মনে হলো যেন নিঃসানের যাওয়াটা একেবারে নিশ্চিত করে দেওয়া এই কথাগুলো তাকে আরো ব্যথিত করল। সমুদ্র কাঁধে হাত রেখে বলল, একটু ভাবিস, বেশি সময় নেই কিন্তু। শৈলী কোনো উত্তর দিল না। দরজার পর্দা সরিয়ে সমুদ্র বেরিয়ে গেল। আর শৈলী একাই বসে রইল আয়নার সামনে। বাইরে কোথাও হালকা বাতাস বইছে। জানালার কপাট খানিক নড়ে উঠল। শৈলী আয়নার দিকে তাকিয়ে নিজের চোখের গভীরে খুঁজে দেখল, সত্যিই কি সে চায় নিশান চলে যাক, নাকি সে হালকা কেঁপে উঠল, নাকি নিশানের পায়ের ছায়াটা আজীবন তার উঠোনে থাকুক। হঠাৎ পর্দা দিয়ে আবারও উকি দিল সমুদ্র। শৈলী শোন। শৈলী আবারও চমকে তাকালো। জি ভাইয়া। সমুদ্র বেশ হতাশ হয়ে বলল, আসল কথাটাই তো বলতে ভুলে গেলাম। ওই নিশান না তোকে পুকুর পাড়ে ডেকেছে। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শৈলী। নিশান ভাই আমাকে ডেকেছেন এখন? সমুদ্র মাথা নেড়ে বলল। জি। শৈলী ভ্রুকুচকে বলল, কিন্তু কেন? সমুদ্র ঘাড় উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তা আমি কিভাবে জানবো? তুই নিজে গিয়েই দেখ। আমি আসছি, বউয়ের কাছে যাব। হ্যাঁ, টাটা টাটা। বলেই ন্যানো সেকেন্ডের মধ্যে উধাও হলো সমুদ্র। শৈলী আর প্রশ্ন করার সুযোগটাও পেল না। তবে এত রাতে কেন নিশান ভাই পুকুর পাড়ে ডাকলো তা নিয়ে একটু চিন্তিত হলো শৈলী। পরক্ষণে ভাবলো হয়তো কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। শৈলী এক মুহূর্ত চুপ করে রইল। এত রাতে নিশান তাকে পুকুর পাড়ে ডেকেছে কেন, কি বলবে? শৈলীর বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগলো। সে ধীরে ধীরে আয়নার সামনে ঝুঁকল। চোখের নিচের হালকা ক্লান্তির ছাপ আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখল। হালকা করে হাসল নিজেই। কে জানে নিশানের সামনে গিয়ে এই রাতের অন্ধকারে তার চোখ দুটো কেমন দেখাবে। বুকের মধ্যে এক অদ্ভুত স্রোত বইতে লাগলো। নিজের মনে সুপ্ত আশা মেটাতে শৈলী চুপচাপ ব্যাগ থেকে একটা কাঠের ছোট বাক্স হাতে নিয়ে খুলল। এক কোণে রাখা ছোট কাজল দানি থেকে আঙ্গুলে সামান্য কাজল তুলল। আয়নার সামনে বসে চোখের নিচে এক টান দিয়ে নিল। তারপর একটু ভাবল, হয়তো শুধু এক পাশে দিলে ভালো লাগবে না। শৈলী নিঃশ্বাস চেপে অন্য পাশেও কাজলের হালকা রেখা টেনে দিল। চোখের তারাগুলো আরো গভীর হয়ে উঠল। এতক্ষণ চুল খোলা ছিল। হাত দিয়ে একটু এলোমেলো করে দিল চুলগুলো। আজ আর কেন যেন চুল বাঁধতে মন চাইল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকবার দেখে নিল। ওভাবে কি যাওয়া ঠিক হবে? এক মুহূর্ত ভাবলো, তারপর আয়নার সামনে থেকে সরে এসে ধীর পায়ে দরজার দিকে এগোলো। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শৈলীর বুকের ভেতর সাঁতার কাটা এক অনুভূতি নিয়ে সে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে নিল। নিশান ইতিমধ্যে বিছানা গোছাতে শুরু করেছে। মূলত ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে। আগামীকাল সকাল সকাল বের হয়ে যাবে বলে এখন ঘুমটা প্রচণ্ড প্রয়োজন। কিন্তু যখনই নিশান আরাম করে বিছানায় শুতে যাবে তখনই কোথা থেকে যেন তড়িঘড়ি করে ঝিঝি পোকার মতো উড়ে আসলো আকাশ। এসেই নিশানের পিঠে হাত দিয়ে বলল, দোস্ত শুয়ে পড়িস না, বিছানায় চামচিকা আছে। নিশান ভ্রুকুচকে তাকালো। হোয়াট? আকাশ নিশানকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠিয়ে দিয়ে বলল, সত্যি বলছি, তোর হবু ভাবির কসম, নিজের চোখে চামচিকা দেখেছি। সর দেখি, সর, দেখতে দে আমাকে। নিশান বিরক্তিতে চোখ ছোট করে তাকালো আকাশের দিকে। তুই আবার কি শুরু করলি? আকাশ একেবারে নাটকীয়ভাবে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন সত্যিই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে। তারপর তাকিয়ে বলল, দোস্ত তুই না বুঝিস না, এটা সিরিয়াস ব্যাপার। তুই ছোট মানুষ, বুঝবি না। আমি নিজের চামচিকাকে উঠতে দেখেছি। নিশান হতাশ হয়ে কপালে হাত দিল। আকাশ, আমি কি বাচ্চা নাকি? ঘুমাতে দে আমাকে, নাটক করিস না। আকাশ মুচকি হাসল, কিন্তু সাথে সাথে ভান করলো যেন খুব চিন্তিত। দোস্ত তুই ভাব, চামচিকা যদি রাতে তোর কানের কাছে এসে ডানা ঝাপটায়, যদি চুলে জড়ায় যায়, যদি তোরে চুমা দেয়, যদি... চুপ! নিশান একদম ধমকে সুরে বলল, কিন্তু আকাশকে কে থামায়। আরেকটা ভয়ানক কথা শুনবি? চামচিকা নাকি নিশান নামের ছেলেদের বেশি পছন্দ করে।
নিশান এবার সত্যি ধৈর্যের বাঁধ ভাঙার কাছাকাছি পৌঁছে গেল, কিন্তু কিছু বলার আগে আকাশ গম্ভীর মুখে বলল, আসলে আমি তোর উপকারই করছি দোস্ত। মানে? নিশান এবার বিরক্তি সুরে বলল। আকাশ কনুই দিয়ে নিশানকে গুঁতো দিয়ে হাসি মুখে বলল, হয়েছে কি জানিস, শৈলী তোকে পুকুর পাড়ে ডেকেছে। তুই যদি এখন ঘুমিয়ে পড়িস তাহলে আমার হবু ভাবি শৈলীর মন খারাপ হবে না? নিশান চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর তৎক্ষণাৎ চমকে গিয়ে বলল। শৈলী? আকাশ এবার বিছানা ঝাড়তে ঝাড়তে বেশ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ রে শৈলী, ও তোকে ডেকেছে। আরে ভাই, ও নিজে আমাকে বলল। কিভাবে বলল জানিস? আমাকে বলল, আকাশ ভাইয়া কষ্ট করে নিশান ভাইয়াকে ডেকে দিন তো, ওনাকে বলবেন আমি পুকুর পাড়ে ওনার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে বলবেন। আমি আবার ভূতকে ভয় পাই। নিশান এবার ভ্রু কুঁচকাল। আকাশ গলায় চিমটি কেটে বলল, বিশ্বাস কর ভাই, শৈলী এটা বলেছে, ও তোকে ডাকছে। এখন তুই যদি চাস যে শৈলী তোর জন্য মশার কামড় খেয়ে পুকুর পাড়ে অপেক্ষা করুক আর তুই ঘুমাবি, তাহলে আমার কোনো সমস্যা নেই, তুই ঘুমা। শৈলী ডাকছে, তুই নাই যেতে পারিস, এটা তোর ব্যাপার, আমার কোনো প্রবলেম নেই, আমি ঘুমালাম। শুভরাত্রি, টাটা। নিশান দু হাত কোমরে রেখে কপাল কুঁচকাল। এত রাতে শৈলী কেন ডেকেছে সেটাই ভেবে পেল না সে। হয়তো কোনো কারণেই ডেকেছে। নিশান কিছুক্ষণ গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশও চোখ বড় বড় করে এমন একটা ভাব করলো যেন একদম নির্দোষ। তুই বেশি নাটক করছিস। আকাশ মুচকি হেসে বলল, আমি কি করলাম? ডাকটা তো শৈলী দিয়েছে। নিশান দীর্ঘশ্বাস ফেলল। শৈলী এত রাতে কেন ডাকছে তাকে? কেন কোনো সমস্যায় পড়েছে নাকি? কিন্তু আকাশের কথাগুলো শুনে মনে হলো ব্যাপারটা খুব গুরুতর কিছু নয়। নিশান বুঝতে পারছিল না এটা শৈলীর আসলেই দরকার ছিল নাকি আকাশ মজা করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে যেন নিজের মনের দ্বিধা দূর করতেই বলল, তোর কথা যদি ভুল হয় তাহলে খবর আছে। আকাশ তৎক্ষণাৎ একেবারে নিরীহ মুখ করে হাত উঁচিয়ে বলল, তোর ভাবির কসম, আমি কিছু যোগ বিয়োগ করিনি। তোর বিশ্বাস না হলে গিয়ে দেখ। নিশান বিরক্ত মুখে শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার সময় আকাশের কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, তুই যদি আমাকে ফাঁসিয়ে থাকিস তাহলে তোর জীবনও ফাঁসাবো। আকাশ একদম গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, ভাই, ভালোবাসা কেন ফাঁসানোর জিনিস না, এটা অনুভব করার বিষয়। ভাবি শৈলী আপুর কাছে যা। মেয়ে কেন যে ডাকলো? নিশান একদম নিরুত্তর দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ এবার সত্যিকারের খিলখিলিয়ে হাসলো, তারপর নিজের বিছানায় লাফিয়ে উঠে বলল, মিশন সাকসেসফুল, ইয়েস।